এই হিন্দুস্তানি ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে মোকাবেলা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্যে শাপলা চত্বরে সেই দিন যদি রক্ত না দিত, বাংলাদেশের ইতিহাসে নতুন বিপ্লব করা সম্ভব হতো না। মানুষের চিন্তা চেতনা, সভ্যতা, সংস্কৃতিকে তারা সম্মান জানাবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি দীর্ঘ 1 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তারা আমাদের কোনো দাবি দেওয়া মানা তো দূরের কথা, বরঞ্চ এই খুনি হাসিনার ক্যাবিনেটের অনেক মন্ত্রীরা ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, তিরস্কার করেছেন। ওলামায়ে ইকরামদেরকে জঙ্গি, সন্ত্রাসী, উগ্রপন্থী, প্রতিক্রিয়াশীল ইত্যাদি বলে গালি দিতে আরম্ভ করলেন। আপনারা জানেন 5 মে শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হওয়ার আগে আমরা অবরোধ করেছিলাম 6টি স্পটে। 6 স্পটে ফজরের নামাজের আগেই লক্ষ লক্ষ মানুষ ঢাকার যে 6টা প্রবেশ পথ, এই পথে টঙ্গী এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত, যাত্রাবাড়ি থেকে কাশপুর ব্রিজ পর্যন্ত, এদিকে আমিনবাজার গাবতলী থেকে সেই সাভার পর্যন্ত, যাত্রাবাড়ি থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত জনস্রোত এমনভাবে হয়েছে, তারা সেটা দেখে আমাদেরকে আক্রমণ করার সেই কুমানুষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হায়নার মতো এই তৌহিদি জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছে। একটি শান্তিপূর্ণ আন্দোলন, আমাদের আমির আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই বলেছিলেন, তোমরা তসবিহ আর জায়নামাজ নিয়ে যাবে, কারণ আমরা তো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে আসিনি। আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া নিয়ে আমরা ঢাকা অবরোধ করেছি। এই অবরোধের এক পর্যায়ে আমাদের পক্ষ থেকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই কর্মসূচি দিবেন, দোয়া করবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে নসিহত করবেন। এই জন্যে বিকেলে শাপলা চত্বরে জমায়েত করা হয়েছে। 6টা স্পট থেকে যখন মানুষ শাপলা চত্বরের দিকে অগ্রসর হচ্ছেন, তখন আমরা দেখলাম জোহরের আগেই বাবুবাজার থেকে আসার পথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিডিআর এবং পুলিশ বাহিনী, দলীয় সন্ত্রাসী পুলিশ বাহিনী মিলে আমাদের হাজার হাজার ভাইদের উপরে আক্রমণ করা হলো, রক্তাক্ত করা হলো, গুলিবিদ্ধ করা হলো। আমার এখনো মনে আছে, আমি দুপুর 12:30টার দিকে গোলাপশাহ মসজিদে গেলাম, দেখি কয়েকশো ভাই গুলিবিদ্ধ অবস্থায় মসজিদে শুয়ে আছে। আমাদের মিছিল যখন গুলিস্তানের দিকে অতিক্রম করছিল, আওয়ামী লীগের অফিসের কাছাকাছি আসার পরে কয়েক হাজার যুবলীগ, ছাত্রলীগ মিলে পুলিশ এবং বিজিবির প্রোটেকশনে আমাদের ভাইদের উপরে নির্দয়ভাবে, নিষ্ঠুরতমভাবে আক্রমণ করা হয়েছে। একইভাবে কমলাপুর, খিলগাঁও, মালিবাগ এই অঞ্চলে যে দিক থেকে লোকজন আসতেছিল তাদের উপর আক্রমণ করা হয়েছে। কিন্তু সমস্ত আক্রমণ মোকাবেলা করে, তাদের এই রক্তচক্ষুকে উপেক্ষা করে পঙ্গপালের মতো মানুষ যখন ছুটে আসলেন শাপলা চত্বরে, আসরের আগেই শাপলা চত্বর সহ চতুর্দিকে মানুষ লোকে লোকারণ্য হয়ে গেছে। দৈনিক বাংলার মোড়, ফকিরাফুল, মতিঝিল এই এলাকায় রণক্ষেত্র তৈরি করা হয়েছে। হাসপাতালগুলোতে আমাদের আহত ভাইদেরকে, গুলিবিদ্ধ ভাইদেরকে চিকিৎসা দিতে দেওয়া হয়নি। মাগরিবের আগেই আমি তখন স্টেজে ছিলাম, আসরের আগ থেকেই আমি আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই সহ আমাদের নেতৃবৃন্দ আমরা স্টেজে ছিলাম। মাগরিবের নামাজের আগে একের পর এক লাশ বিভিন্ন দিক থেকে শাপলা চত্বরের স্টেজের দিকে আসতে আরম্ভ করলো। আপনারা দেখেছেন, ভিডিও ফুটেজগুলো এখনও রয়েছে। শত শত ভাই গুলিবিদ্ধ অবস্থায়। মাগরিবের নামাজ যখন পড়ি তখন দেখি যে 17টা লাশ আমাদের স্টেজের পিছনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। আর এই খুনি হাসিনা তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন একজনকেও হত্যা করা হয়নি, গুলি করা হয়নি, তারা নাকি রং মেখে রাস্তায় শুয়েছিলেন, পুলিশ আসার পরে দৌড়ে পালিয়ে গেছেন।
রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি ক্ষমতাকে এভাবে আঁকড়ে ধরার জন্যে নিজের মাতৃভূমির নিজ রাষ্ট্রের জনগণের উপরে অত্যাচার আর জুলুম করার পর যারা এই রকম জঘন্যতম মিথ্যাচার করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন এই মৃত্যুকদেরকে কোনোদিন বিনা বিচারে ছেড়ে দেন না। ইতিহাসের সবচাইতে বাংলাদেশে পিলখানার হত্যাকাণ্ড হয়েছে। জামাত ইসলামী সহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির রায়ের বিরুদ্ধে জনগণ যেভাবে ফুঁসে উঠেছিলেন, তাদের উপরে যে গণহত্যা চালানো হয়েছে, 21 সালে যে গণহত্যা চালানো হয়েছে, 24-এর আন্দোলন, আমাদের সন্তানরা, তরুণ প্রজন্ম, ছাত্র জনতা রক্ত দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীন করেছেন। এর চাইতে বেশি রক্ত ঝরেছে শাপলা চত্বরে। শাপলা চত্বরে সেই দিন যদি নবী প্রেমিকরা বুক চেঁচিয়ে নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্যে এই হিন্দুস্তানি ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে মোকাবেলা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্যে শাপলা চত্বরে সেই দিন যদি রক্ত না দিত, বাংলাদেশের ইতিহাসে নতুন বিপ্লব করা সম্ভব হতো না। কেমন নির্মমতা! আমি আপনাদেরকে দুই একটি ঘটনা শোনাই। আমরা যখন রাত 12টা হয়ে গেল, তারপর আপনারা দেখেছেন মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে, বিদ্যুৎ বন্ধ করে গুটগুটে অন্ধকারে পরিণত করা হয়েছে। মানুষ সারাদিন ক্লান্ত শরীর নিয়ে, মাদ্রাসার আলেম উলামা, তালেব ইলম, বেগুনা মাসুম বাচ্চারা, আলেম হাফেজ মুহাদ্দিস মুফাসসির, দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা নবী প্রেমিক দেশপ্রেমিক মানুষরা যখন ক্লান্ত অবস্থায় কেউ নামাজ পড়ে, কেউ জিকির করে, কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ তেলাওয়াতে কোরআন করে, এই সময় যৌথ বাহিনী আক্রমণ শুরু করল। এর আগেই আমি 12:30টার দিকে স্টেজ থেকে নেমে নিজের প্রয়োজনে একটু কমলাপুরের দিকে যাচ্ছিলাম। আওয়ামী লীগ এবং যুবলীগ, ছাত্রলীগ এগুলি কত বড় হয় না, তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। আমি যখন কমলাপুর স্টেশনের পশ্চিম পাশে বিআরটিসি যে ডিপো আছে, স্টেশন আছে, ওখানের পশ্চিম দিকে দেখি একটা গুলিবিদ্ধ এক ভাইকে ভ্যান গাড়িতে করে 4 জন ভাই নিয়ে আসতেছেন, স্টেজের দিকে নিয়ে আসতেছেন। হয়তো উনি জীবিত না মৃত আমি জানি না। যখন বিআরটিসির গাড়ির স্টেশন সামনে অতিক্রম করে সামনের দিকে আসলেন, আমি দেখলাম উত্তর দিক থেকে 10-12 জন লাঠি সোটা নিয়ে এসে এই ভ্যান গাড়ির উপরে যে লাশ ছিল বা যে গুলিবিদ্ধ ভাই ছিল তার উপরে তাকে বহন করে যেই 4 জন নিয়ে আসতেছিলেন তাদের উপরে এমনভাবে তারা লাঠিফিটা করলেন, এরাই আহত হয়ে গেলেন। এরপরে ভ্যান গাড়ির উপরে যে লাশ, এই লাশকে আমার চোখে দেখেছি যেভাবে নির্মম নিষ্ঠুরভাবে তারা পিটাইছেন, এরকম নির্মমতা পৃথিবীর ইতিহাসে আর কেউ দেখাইতে পারে না। শাপলা চত্বরের এই ইতিহাস আমরা বলার মতো নয়। আমাদের শত শত ভাই শাহাদত বরণ করেছেন। 1,54,000 গুলি র্যাব, পুলিশ, বিজিবি তাদের বন্দুকের নল থেকে বের হয়ে এই দেশের নবী প্রেমিক, দেশপ্রেমিক, তৌহিদি জনতার বুকে বিদ্ধ করা হয়েছে। শাপলা চত্বরে গুলিবিদ্ধ অবস্থায় শহীদ হয়েছেন। বাড়িতে লাশ নেওয়ার আগে র্যাব, বিজিবি, পুলিশ গিয়ে হাজির, তাদেরকে জানাজা পড়তে দেয় নাই। আমাদের কাছে অসংখ্য ডকুমেন্ট আছে। লাশ বাড়িতে যাওয়ার আগে তারা এমনভাবে ঘেরাও করে রেখেছেন, আত্মীয় স্বজন কাউকে লাশ দেখতে দেয় নাই, দাফন করতে দেয় নাই কবরস্থানে। মানুষ ডেকে মুসল্লিরা এসে, আত্মীয় স্বজন এসে জানাজা পড়বে, সেই জানাজা পড়তে দেয় নাই। যশোরে, চট্টগ্রামের মিরসরাইতে, কক্সবাজারে, মুন্সিগঞ্জে, নরসিংদীতে সব জায়গায় একই ঘটনা ঘটেছে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি
আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদ।